তাহলে আজকে আমরা শুনব লীলা মজুমদারের গল্প হলদে পাখির পালক, তার দ্বিতীয় ভাগ। ঝগড়ু বলল, আমাদের দুমকা একেবারে খড়খড়ে শুকনো হলে কি হবে? আমাদের পাহাড়ে নদীর জলে যখন বান ডাকে তখন সব ভাসিয়ে নিয়ে চলে যায়। এই ভিন গাঁয়ে গেলাম দিব্যি সুন্দর পায়ে হেঁটে নদী পার হয়ে, আর ঘন্টা ৩ বাদে এসে দেখি লাল ঘোলা জলে ভর্তি বিরাট নদী। আর তার সে কি আওয়াজ, কান ঝালাপালা হয়ে যায়। আবার রাত পোয়ালে যে নদী সেই। পায়ে হেঁটে পার হয়ে গাঁয়ে ফেরা যায়। কোত্থেকে বানের জলে হাজার হাজার মাছ ভেসে আছে। নদীর জলে ২ পাড় ছাপিয়ে ওঠে, তারপর যখন আবার নেমে যায় যেখানে সেখানে পাথরের ফোকরে জল আটকে থাকে, তার মধ্যে কত রকম মাছ কিলবিল করতে থাকে। সে মাছ তোমরা ধরো ঝগড়ু? ধরি বই কি, কদিন ধরে গাঁয়ের লোকে মনের সুখে মাছ খায়। দুমকার লোকরা বড় গরিব হয় দিদি, তাদের বড় কষ্ট। শীতকালে টোপাকুল পাকলে বিচি শুদ্ধ পাথর দিয়ে ছেঁচে খায় লোকে, তাহলে অনেকক্ষণ পেট ভরে থাকে, ভাত খেতে ইচ্ছে হয় না। তবে শুধু কি আর মাছ ধরে, তার চাইতেও আশ্চর্য সব জিনিস মাঝে মাঝে ধরা পড়ে। কী জিনিস ঝগড়ু? একবার আমাদের গাঁয়ের নান্দু জল নেমে যাবার পর সন্ধেবেলায় চাঁদের আলোয় গেছে নদীর ধারে, বর্ষা দিয়ে মাছ গাঁথবে তীরের কাছ থেকে। দেখে কি না চাঁদের আলোয় কি একটা লম্বা জিনিস বালিতে বেঁধে গিয়ে স্রোতের সঙ্গে একটু একটু দুলছে। কাছে গিয়ে দেখে আগাগোড়া আশ্চর্য রকম কারিকুরি করা সাদা রঙের একটা ছোট নৌকো। হাতির দাঁতের কি হাড়ের তৈরি বুঝতে পারল না। সামনের দিকটার গড়ন একটি অপরূপ সুন্দরী মেয়ের মতো, কিন্তু পায়ের বদলে আঁশে ঢাকা মাছের ল্যাজ। হাত বাড়িয়ে নৌকোটাকে ডাঙায় তুলতেই নান্দুর চোখ চড়ক গাছ। নৌকোর মধ্যে ঘুমিয়ে আছে আশ্চর্য একটা মেয়ে, তার গায়ের রঙও হাতির দাঁতের মতো, হালকা পালকের মতো গড়নটি। চোখ খুলতেই নান্দু দেখল তার ঘোর নীল রং, পরনে একটা ঘন সবুজ রেশমি কাপড়। চমকে মেয়েটি উঠে বসল, একবার চারদিকে তাকিয়ে দেখল, তারপর এক নিমেষে জলের মধ্যে ঝাঁপ দিল। নান্দু তার আঁচলখানি চেপে ধরল, এক মুঠি সবুজ রেশম তার হাতে রয়ে গেল। মেয়েটি স্রোতের মধ্যে তলিয়ে গেল, আর নৌকোটা বালির ওপর পড়ে থাকলো। ছোটবেলায় ওই নৌকো আমি দেখেছি। ঝগড়ু থামলে বগি রাগ করতে লাগলো। তোমার সব হারানোর গল্প ঝগড়ু, পাওনি কখনো কিছু? তাহলে যাবে কাল দোলতলার মেলায়, সেখানে কিছু পাওয়া যেতে পারে। রুমু দিদি যাবে নাকি তোমার সেই এক চোখা লোকের খোঁজে? রুমু বলল, যাবো যাবো ঝগড়ু, চিনির মঠ কিনে দেবে তো? দিদিমাকে নিয়ে একটু গোল বাঁধল। ঝগড়ু, তোমার সঙ্গে না গিয়ে ওদের দাদুর সঙ্গে গেলেই ভালো হতো না? না দিদিমা, দাদু গাছতলায় বসে খালি বন্ধুদের সঙ্গে গল্প করতে চায়, হাঁটতে চায় না। শেষ পর্যন্ত ঝগড়ুর সঙ্গেই যাওয়া হলো। দিদিমা বললেন, সারাক্ষণ ঝগড়ুর সঙ্গে সঙ্গে থাকবে, তেলে ভাজা খাবে না, অচেনা লোকের সাথে কথা বলবে না। মেলার মাঠের উপরে মেঘের মতো ধুলো উঠছে, প্যাঁ পো করে বাজনা বাজছে। বগি বলল, সার্কাস দেখাবে তো ঝগড়ু? জানো, মাদরে ছাগল টানা গাড়ি চালায়, টেবিল চেয়ারে বসে চা ঢেলে খায়। আছে তোমাদের দুমকাতে অমন বাঁদর? ঝগড়ু বলল, হাসিও না বগি দাদা, দুমকাতে ওসব ছেঁদো বাঁদরকে ঢুকতে দেওয়া হয় না। পয়সা নষ্ট করে সার্কাস না দেখে একবার দুমকার বনের মধ্যে যেও দেখিনি। সে কীরকম বন ঝগড়ু? ঝগড়ুর মুখটা অন্য রকম হয়ে গেল। মেলার মাঠের উপরে ধুলোর মেঘের দিকে তাকিয়ে হোঁচট খেতে খেতে ঝগড়ু চলতে থাকলো। সে গভীর বন রুমু দিদি, শাল গাছ, মহুয়া গাছ, সীতাহার গাছ, শিমুল গাছের ভিড় সেখানে। গাছের গা জড়িয়ে লতা ওঠে, শীতের আগে সেই লতায় ঝুড়ো ঝুড়ো সাদা ফুল ফোটে। বুনো মুরগি দেখেছ রুমু দিদি? দুমকার বুনো বুনো মুরগি চড়ে, কি তাদের রঙের বাহার! সমস্ত বন জুড়ে জন্তু জানোয়ারদের খুটখুট কিচিরমিচির, কিন্তু হঠাৎ চোখে কাউকে দেখতে পাবে না। নজর করে দেখো দিদি, গাছের ডালের সঙ্গে রং মিলিয়ে ছাই রঙের পাখি বসে থাকে, চোখে পড়ে না। যেই না একটু বাতাস বইল, লতাপাতা ডালপালা শিরশির দুলদুল করে উঠল। গাছের পাতার ফাঁক দিয়ে এক ঝলক রোদ্দুর এসে পাখির গায়ে লাগলো, অমনি সে ডানা মেলে আকাশে ওড়ে। বাইরেটাই শুধু ছাই রঙের, ডানার তলাটা শাঁখের মতো ঝকঝকে সাদা। গাছতলায় ঝোপঝাপ থাকে দিদি, তাতে ফুল ফোটে, কি তাদের সুবাস! ঝাঁকে ঝাঁকে
প্রজাপতিরা সেখানে ঘোরাফেরা করে। কিন্তু ঝোপের মধ্যে না যাওয়াই ভালো বগিদাদা, সেখানে সাপের বাস। হঠাৎ যখন চক্কর মেলে ওঠে তারা, যেমনি তাদের রূপের ছটা, তেমনি তাদের বিষের জ্বালা। রূপের বড় জ্বলুনি দিদি। তোমরা ঝোপের বন্দে যাও না ঝগড়ু? আমরা যাব না কেন? দুমকার ছেলেরা সবাই সাপের মন্ত্র জানে। কি মন্ত্র বলো? ঝগড়ু জিভ কেটে বলল, সে অন্য কাউকে বলা যায় না বগিদাদা, তবে ছোট্ট একটা তামার মাদুলিতে ভরে তোমার হাতে বেঁধে দিলে আর ওরা তোমায় কিছু বলবেন না। বলো, দুমকার বোনের কথা আরও বলো। ওইখানে ছোটবেলায় বাবুদের সঙ্গে পাখি শিকারে গিয়েছিলাম। পাখি তো বিলের ধারে শিকার করতে হয়। আহ রুমু, খালি খালি কাঁদো কেন? সবুজ পায়রার গলায় বন্দুকের গুলি লাগলে রক্ত বেরোয় দেখেছি। না দিদি না, সে সবুজ পায়রার সময় নয়। আমাদের বনে একরকম লালচে রঙের ল্যাজঝোলা পাখি থাকে, মাথায় তাদের কালো ঝুঁটি। বাবুরা তাদের শিকার করে। সে পাখি বিলের ধারে থাকে না। তারপর কি হলো? বাবুরা অন্য পাখি দেখে, ছোট ছোট জানোয়ার দেখে, কিন্তু সব ছেড়ে দেয়। এমনি সময় এক পাল বাঁদরের সামনে পড়ে গেল। বাঁদর মারতে ওরা যায়নি, শুধু শুধু মজা করে বন্দুক তুলতেই, বিশ্বাস করবে না জানি, বাঁদরগুলো সব হাত জোর করে হাঁটু গেড়ে বসে পড়ল। তাই দেখে বাবুরা হি হি করে হেসে উঠল। কিন্তু একজনার হাতের বন্দুক কি করে জানি ছুটে গিয়ে একটা বাঁদর মরে গেল। অমনি এক নিমেষে সব বাঁদর হাওয়া। মরা বাঁদরটা পর্যন্ত রইল না। তোমার দুঃখ হয়নি ঝগড়ু? দুঃখ বলে দুঃখ রুমু দিদি, কিন্তু কি করি, বাবুরাও কেমন চুপ হয়ে গেল। আর কি আশ্চর্য কথা, বোনটার চেহারাও যেন বদলে গেল। হঠাৎ একসময় সকলের খেয়াল হলো কোথাও একটু টুঁ শব্দ নেই। গহন বনটা যেন নিঃশ্বাস বন্ধ করে আছে। কোথাও একটা পাখি নেই, কাঠবিড়ালি নেই, পাতার খসখস নেই, ঝোপের মধ্যে চকচক চোখ নেই। তারপর ঝগড়ু? ঝগড়ু বললে, তারপর তারপর বাবুদের মনে ভয় ঢুকে গেল। তারা বাড়ি ফিরতে পারলে বাঁচে, যার হাতের বন্দুক ছুটে গেছিল সে যাচ্ছে সবার আগে। এমন সময় তাকে খড়িসে ছোবলালো। খড়িস? খড়িস কি ঝগড়ু? খড়িস আমাদের সাপ রুমু দিদি। ভারী তার তেজ, মাথায় তার খড়ম আঁকা থাকে। তারপর লোকটা বোধহয় মরে গেল। না বগি দাদা, আমরা পাঁচজনা দুমকার ছেলে ছিলাম সাথে, মরবে কেন? আমরা তাকে ওষুধ করে বাঁচিয়ে দিলাম, তবে তাকে কথা দিতে হলো আর বন্দুক ধরবে না। তা কেন ঝগড়ু? তোমরাও তো জানোয়ার মারো। বগি দাদা, আমরা মারি পেটের জ্বালায় কিংবা প্রাণের তরে। তারপর শোনোই না, এমন সময় আমাদের নাকে এলো কি এক মিষ্টি গন্ধ, সে আর কি বলবো। বাবুরা এগিয়ে গেল, আমি খুঁজে খুঁজে মরি। দেখি গাছের গোড়ায় মাটি থেকে ফুটে আছে এক গোছা ভুঁই চাপা। কি তাদের রূপ দিদি, মনে হয় সাদা মোমের তৈরি, তার মধ্যে বেগনি রঙের চিত্তির করা। আর ভুঁই চাপার পাশে মাটির উপর পড়ে আছে সাপের মাথার মণি। না ঝগড়ু, যা তা বললে হবে না, আমাদের বইতে আছে সাপের মাথায় মণি হয় না। সে তুমি তো বললেই হবে না বগি দাদা, নিজের চোখে দেখলাম। কোথায় সে? আরে বাবা, সাপের মাথার মণিতে হাত দেবো আমি? তুমি কি পাগল হলে? তাহলে উনিই বা আমাকে ছাড়বেন কেন? যেখানেই লুকোই না কেন ঠিক খুঁজে বের করবেন। না বগি দাদা, যেখানকার জিনিস সেখানেই রেখে ঘরে ফিরে এলাম। সাপের মাথার মণি কেউ নেয় না ঝগড়ু? নেবে না কেন দিদি? যাদের দেখাশোনা শেষ হয়ে গেছে তারা নেয়। আমার যে এখনো ঢের বাকি আছে। চলোই না মেলায়, সেখানে একটু খুঁজে দেখা যাবে। ততক্ষণে মেলার কাছে ওরা পৌঁছে গেছে। কি নেই ওই মেলায়! বগি রুমু মাথা উঁচু করে নাক তুলে বুক ভরে মেলার গন্ধ শুকে নিল। সবাই তেলে ভাজা খাচ্ছে, পাঁপড় খাচ্ছে, আলু কাবলি খাচ্ছে, গোলাপি বাতাসা খাচ্ছে, ট্যানা লেবেন চুষ খাচ্ছে। ঝগড়ু বলল, এদিকটা ঢের ভালো দিদি, দেখো এইসব ভালো ভালো বাঁশি, আয়না, কাঁচের পুতুল 2 আনা করে বিলিয়ে দিচ্ছে। দেখো দেখো কেমন কাঁচের চুড়ি, মতির বালা, চুলের ফিতে। ছাঁচি পান খাবে? দিদিমা তো পানের কথা কিছু বলেননি। ঝগড়ু এরকম বলছে এমন সময় একটা অদ্ভুত লোক এসে ওদের পাশে দাঁড়ালো। বেজায় লম্বা, বেজায় রোগা, হাড় গোড় বের করা, গর্তের মধ্যে চোখ ঢোকা, তার ঢাকনি পিটপিট করছে। ভুরু নেই, ছক্কাটা সরু ঠ্যাং, প্যান্টিলুন পরা, মাথায় একটা বারান্দাওয়ালা টুপি, বগলে রূপো বাঁধানো ছড়ি আর একটা থলে, আর 10 আঙুলে 10টা চমৎকার লাল নীল পাথর বসানো আংটি। তাকে দেখেই বগি রুমুকে অন্য পাশে টেনে নিল।
তাই দেখে লোকটা সোনা দিয়ে মোড়া, সোনার পেরেক ফোঁটানো, লম্বা লম্বা দাঁত বের করে খিক খিক করে হাসতে লাগলো। কোথায় সরাবে ওকে খোকাবাবু? ইচ্ছে করলেই আমি ওকে এক্ষুনি একটা জোনাকি পোকা বানিয়ে হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে পারি, তা জানো? অমনি আমার কত আছে, এই দেখো। বলে লোকটা হাতের মুঠো খুলে দেখালো। 8-10টা কালো পোকা কিলবিল করছে। রুমু বলল, যাও, বাজে কথা, ওগুলো মোটেই জোনাকি পোকা নয়, জোনাকি পোকাদের আলো জ্বলে। লোকটা খুব হাসল। রাতে এদের দেখো খুকি, চোখে তাক লেগে যাবে। সুন্দর জিনিস চেনো না? সাদা চোখে কালো কুৎসিত, নকল আলোয় চমৎকার। পোকাগুলোকে লোকটা পকেটে পুরে রাখলো। ওরা মরে যাবে না? গেলই বা, এমনি আরও কত পাবো। বগি রুমু একটু সরে দাঁড়ালো। ঝগড়ু চলো। লোকটাও একটু ঘেঁষে এসে বলল, ভয় পাচ্ছ? ঝগড়ু বলল, যাদের সঙ্গে সঙ্গে দুমকার ছেলে রয়েছে তাদের আবার ভয় কিসের? লোকটা খুব হাসল। উত্তর মেরুতেও ঘুরে এসেছি, ভয় কোথায় নেই বলতে পারো? ঝগড়ু বুক ফুলিয়ে বলল, দুমকায় ভয়ের জায়গা নেই। নেই? যাবে আমার সঙ্গে ঘোর রাত্রে তোমাদের মহা শিরিষ গাছের তলায়? ঝগড়ু বগি রুমুর হাত ধরে টানতে লাগলো। চলো, দিদিমানা অচেনা লোকের সঙ্গে কথা বলতে মানা করেছেন। তাই শুনে লোকটা হেসেই খুল। কে অচেনা? যে মনের কথা জানতে পারে তাকে দেখনি বলেই ব্যাস সে অচেনা হয়ে গেল। তোমার সাহস থাকতে পারে, কিন্তু বুদ্ধির পহরটি তো বেশ। তাছাড়া আমার কাছ থেকে কিছু একটা না কিনে যেতে পারবে না। না না, ওদের কাছে বেশি পয়সা নেই, মেলা কেনবার আছে। লোকটা রুমুকে বলল, ঘুম থেকে উঠে কি খেয়েছিলে দিদি? ডিম সেদ্ধ, রুটি, দুধ, কলা। তারপর দুপুরে মাছ ভাত। আর আমি কি খেয়েছি জানো? সেই কাল রাত্রে 4টিখানিক বক ফুল ভাজা, তাও একজনকে ভাঁড়িয়ে। 5টা মিথ্যে কথা বলে। মিথ্যে কথা ভারী খারাপ জানো তো। কিনবে কিছু? সেই পয়সা দিয়ে আমি আলু কাবলি কিনে খাবো। ঝগড়ু তখনও বগি রুমুর হাত ধরে টানছে। রুমু বলল, কই দেখাও কি আছে। লোকটা বলল, 3 ফলা ছুরি কিনবে? বলেই আশ্চর্য একটা 3 ফলা ঝিনুক দিয়ে বাঁধানো ছুরি বের করে বলল, এই দেখো। ঝগড়ু বলল, না, ওতে ধার থাকে না। তবে কি জাপানি তারের ধাঁধা কিনবে? বলেই একটা চকচকে সোনালি জড়ানো মরানো তারের গোছা বের করলো। না, ও 2 দিনে পাকিয়ে যায়। তাহলে এই সাপের মাথার মণিটা কেন? বলেই ফস করে থলে থেকে একটা লাল ন্যাকড়ার টুকরো বের করলো। তার মধ্যেই এত বড় একটা সাদা পাথর, হীরের মতো জ্বলজ্বল করছে। চারদিকে তার পল কাটা, তাতে রোদ পড়ে রামধনুর রং ঠিক রচ্ছে। ঝগড়ু চেঁচিয়ে বলল, দেখো রুমু দিদি, ওতে হাত দিলে ভালো হবে না বলছি। লোকটা হেসে বলল, কেন, কি হবে? তাহলে আমি দুমকা চলে যাব। না ঝগড়ু না, সাপের মাথার মণি নেব না। আর কি আছে দেখাও। লোকটা রুমুর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলল, সাপের মাথার মণি দিতে আমারও একটু আপত্তি ছিল খুকি, নেহাত তুমি বলেই দিচ্ছিলাম। তা ভালোই হলো। কলজের জিনিস কি আর অন্য লোকের হাতে তুলে দিতে হয়? তবে তুমি কি বাক্সের ভিতর বাক্সের ভিতর বাক্সের ভিতর আশ্চর্য জিনিস নেবে? বলে একটা কাঠের বাক্স বার করলো। এতটুকু, রুমুর হাতের মুঠির সমান হবে। চীনে কারিগররা ছাড়া এ জিনিস বড় একটা কেউ করে না খুকি। এই দেখো, কেমন ডিমের খোলার মতো পাতলা বাক্সের গা। একটার ভিতর একটার ভিতর একটা করে 10টা বাক্স বেরোলো। শেষেরটার মুখ এঁটে রয়েছে। ঝাঁকালে ভেতরে কি নড়ে। নখের কোনা দিয়ে খুঁটে লোকটা সে বাক্সটাও খুলে ফেলল। ভেতরে একটা লম্বা লাল বিচি, অনেকটা নিমের বিচির মতো, কিন্তু অনেক বড়, পালিশ করা, চকচক করছে। এক কোনায় একটা সাদা চোখের মতো। কি ওটা? ওইখান দিয়ে ওর শেকড় গজাবে দিদি। পৃথিবীতে এরকম গাছ আর একটাও খুঁজে পাবে না। পুঁতবে কিন্তু ছাইয়ের গাদায়, কি আস্তা কুড়ে। ফুল যখন ধরবে দেখবে কোথায় লাগে পারিজাত। ভালো জায়গায় লাগালে ফুল ধরবে না কিন্তু। ঝগড়ুর বোধহয় একটু রাগ হয়েছিল। দূর থেকে টাকাটা ফেলে দিয়ে ওদের টেনে নিয়ে চলল।
প্রায় দৌড়ে দৌড়ে চলল ঝগড়ু। লোকটা গোড়ালি ঠুকে একটা সেলাম ঠুকলো। রুমু বলল, রাগ করলে ঝগড়ু? ঝগড়ু ওদের হাত ছেড়ে দিয়ে আস্তে আস্তে চলতে লাগলো। না দিদি, রাগ করিনি। মাঝে মাঝে মনটা কেমন করে ওঠে। রাগ করিনি। ও গাছ হলো গিয়ে মানুষের মনের গুণের মতো, কষ্ট না পেলে ফুটে ওঠে না। ওর নাম গুণমণি। আমাদের রান্নাঘরের পাশে ছাই গাদার মধ্যে পুঁতো। বাড়ি ফিরেই ছাই গাদার মধ্যে বগি মিচিটা পুঁতে ফেলল। ঝগড়ু একটু হেসে বলল, কই নাচ গান হলো না? গাছ পুঁতলে যে নাচতে হয়, গাইতে হয়। রুমু বগি কি করে, অবশ্য একটু নাচলে গাইলেও হয়। ঝগড়ু ছাড়া কেই বা দেখবে। কিন্তু ঝগড়ুই বলল, এ গাছের জন্য নাচ গান লাগে না বগি দাদা, অমনি পুঁতে দাও। এ হলো দুঃখীদের গাছ, তোমাদের ঘটা করার জন্য বসে থাকবে না। 3 দিন বাদে এসে দেখো ওর কল বেরুবে। থেকে থেকে কালো ছেলেটার জ্বর হয়। ঝগড়ুর বউ তখন রাধা বাড়া ফেলে তাকে দিন রাত বুকে করে বসে থাকে। রুমু ওর কপালে হাত দিয়ে দেখে আগুনের মতো গরম। একটু ওষুধ খাইয়ে দাও না, সেরে যাবে। ঝগড়ুর বউ বলে, দুমকা থেকে মাদুলি আনতে দিয়েছি দিদি, তাহলে আর জ্বর আসবে না। ঝগড়ুকে বগি জিজ্ঞেস করে, শেয়াল কুকুররা হলদে পাখি খেয়ে মানুষ হয়, তারপর যদি মরে যায় তাহলে কি আবার শেয়াল কুকুর হয়ে যাবে? ঝগড়ু তাই শুনে অবাক। মরে গেলে আবার শেয়াল কুকুর কি বগি দাদা? মরে গেলে মানুষই বা কি? দেখো গিয়ে, ছাইগাদায় গুণমণির কল গজিয়েছে। ওমা তাই তো, বিচি পুঁতেছিল বগি ছাইগাদার ঠিক মাঝখানে। কেমন করে সরে গিয়ে ছাইগাদার এক পাশে মস্ত একটা বাঁকানো বোঁটা দেখা যাচ্ছে। দিদিমাও দেখতে এলেন। ওমা, তোদের বুঝি সেই মেলা থেকে কেনা শিম গাছ? ছুঁস নে রুমু, ও জায়গাটা বড় নোংরা, ভালো জায়গায় লাগালি না কেন? তবে ওখানে সার পাবে যথেষ্ট, দেখতে দেখতে লকিয়ে উঠবে দেখিস। ভালো জায়গায় লাগালে গুণমণির ফুল ধরবে না। মেলার সেই লোকটা কোথায় থাকে, কোথায় শোয়, কে জানে? ঝগড়ুকে জিজ্ঞেস করতে হলো। ওই লোকটা? ওকে নিয়ে আবার তোমরা মাথা ঘামাচ্ছ? পাজির পা ঝাড়া বেটা, কাঁচের গোলা নিয়ে বলে সাপের মাথার মণি। ওটা সত্যি সাপের মাথার মণি নয় ঝগড়ু? বগিও বিরক্ত হলো। তবে ওটা দেখে ঘাবড়াচ্ছিলি কেন? আমাদের হাত দিতে বারণ করছিলে কেন? তোমার চালাকি আমরা বুঝি না ভেবেছ? সারাক্ষণ দুমকা দুমকা করো। কতদিন দুমকায় যাওনি বলো তো? ঝগড়ু জল গরমের কাঠ কাটছিল। কুড়ুল দিয়ে লম্বা কাঠ চিড়ে কাঠের গাদায় কাঠটা আর কুড়ুলটা ফেলে দিয়ে বারান্দার কোনায় ওদের পাশে পা ঝুলিয়ে বসল। দিনের হিসেব আর রাখি না বগি দাদা, দুমকা যাওয়ার আমার দরকারটাই বা কি বলো? আমার মনের মধ্যে আমি দুমকাকে নিয়ে ঘুরে বেড়াই। দুমকায় কি করে যাই, সেখানে বড় কষ্ট। কেন, তোমার মনের দুমকায় কষ্ট নেই? ঝগড়ু একবার বগির মুখের দিকে একবার রুমুর মুখের দিকে চেয়ে দেখে। কষ্ট কাকে বলে জানো? রুমু বলল, ভুলো চলে গেছে বলে আমাদের কষ্ট হয় ঝগড়ু। ভুলোকে আমরা ভালোবাসি। তোমার বাড়ির লোকদের তুমি ভালোবাসো না? ঝগড়ু হেসে বলল, তার বাসি না। বুড়ি মাকে মাস মাস টাকা পাঠাই। সে রূপোর পঁইচে গড়িয়েছে, ভারী খুশি হয়েছে। আর বসেকে আমার সবার ছোট ভাই নানকুর বিয়ে দেব, যাব তখন। নানকুর বিয়েতে আমাদের নিয়ে যাবে ঝগড়ু? আমাদের দুমকায় যেতে ইচ্ছে করে। সে তো আমার মনের দুমকায়। পাহাড়ের ধারে ওই দুমকা হয়তো বদলে গেছে। শুনেছি ভালুকেরা আর মোহ খেতে আসে না। ঝগড়ু, তুমি কি সত্যি ওই দুমকাকে ভালোবাসো না? কি জানি দিদি, আজকাল আমার ভালোবাসাগুলো কেমন গুলিয়ে গেছে। তবে এটা ঠিক যে দুমকার মতো জায়গা কোথাও নেই। দিদিমা ভুলোর থালা, ছেঁড়া কম্বল আর চেন কলার জল গরমের ঘরের তাকে তুলে রাখলেন। কিন্তু দরজায় জানলায় যেখানে সেখানে ভুলোর নখের সব আঁচড়ের দাগ, বারান্দার দেওয়ালে ভুলোর পিঠ ঠেসার দাগ। ঝগড়ুর ঘরের কালো ছেলেটা রুমু বগির কোলে আর আসতে চায় না। ওদের দেখলে বউয়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। বউ তখন ওদের বুঝিয়ে বলে, জ্বর হলে ওদের মেজাজ খিটখিটে হয়ে যায় বগি দাদা, রাতে ভালো ঘুমোয় না। রুমু জিজ্ঞেস করল, সেই মাদুলি আনলে না? কিসের তৈরি হয় সেই মাদুলি? তা সে তামার হয়, শীষের হয়, অনেক রকম হয়। সোনার উপর হয় না বউ? আমরা গরিব মানুষ, সোনার উপর কোথায় পাবো বলো? দেখো গিয়ে তোমাদের শিম গাছে পাতা হয়েছে। না, আমাদের গাছের ওপর কাল ঝগড়ু ভুলে ছাই ঢেলে দিয়েছে, গাছ মরে গেছে। তোমরা গিয়ে দেখোই না।
গিয়ে দেখে সত্যি সত্যি রাতারাতি গুণমণি আরও খানিকটা লম্বা হয়ে আবার ছাই গাদার ওপর মাথা তুলে আছে। ছোট ছোট ফিকে সবুজ 4টি পাতা বাতাসে নড়ছে। ঝগড়ু শুনে বলল, তাতে আর আশ্চর্যটা কী বগি দাদা, দুনিয়াটাই তো আশ্চর্য জিনিসে ঠাসা। তোমাদের বইওয়ালারা সেসব কথা না লিখলে আর আমি কি করব। বগি বলল, বইতেও অনেক আশ্চর্য জিনিসের কথা থাকে ঝগড়ু। তুমি জানো উত্তর মেরুতে 6 মাস করে রাত হয় আর 6 মাস করে দিন হয়। ঝগড়ুকে নিয়ে মহা মুশকিল, কিছুতেই বিশ্বাস করবে না। হ্যাঁ, 6 মাস করে দিন হয় বই কি, তবে কি বলতে চাও সূর্যটাও 6 মাস ধরে লাগে আকাশ পেরুতে? না ঝগড়ু, আমার বইতে লিখেছে ওখানকার সূর্য মাঝ আকাশ পর্যন্ত ওঠেই না, চাকার মতন আকাশের চারদিকে ঘোরে। প্রথমে যেখানে মাঠে গিয়ে আকাশে মিশেছে তাকে দিগন্ত বলে ঝগড়ু, সেইখানে চারদিকে বালার মতো ঘুরে আসে। তারপর 3 মাস ধরে একটু একটু করে উঁচুতে উঠে ঘোরে, আবার 3 মাস একটু নিচে নেমে যায়, শেষ 6 মাস হলে গাছের পিছনে তলিয়ে যায়। তারপর 6 মাস আর তার মুখ দেখা যায় না। জানতে এসব? ঝগড়ু হেসে বলল, এত সব কথা বিশ্বাস করো ববি দাদা, অথচ আমি আমার জাদু করা ছাগলের গল্প বলি, বিশ্বাস করবে না তো? বগি রুমু ঝগড়ুর কাছে এসে বলল, বলো না জাদু করা ছাগলের গল্প ঝগড়ু। ঝগড়ু বলল, তোমরা ছাগল ভালোবাসো দিদি? রুমু বলল, দাদুকে ছাগলে তাড়া করেছিল জানো ঝগড়ু। বগি বলল, হ্যাঁ, ভীষণ দুষ্টু হয় ওরা। ছাগলটা অনেকক্ষণ দাদুর পেছনে পেছনে ঘুরছিল, যাতে দাদুর কোনো রকম সন্দেহ না হয়। তারপর একটা পেয়ারা গাছে শিঙে একটু শান দিয়ে নিয়ে হঠাৎ তেড়ে এলো। দাদু দারুণ ছুটতে পারে জানো ঝগড়ু, তবু অমর কাকাদের বারান্দায় উঠে তবে প্রাণ বাঁচল। রুমু আরও বলল, আর দাদু বলেছে ছাগলটা যখন দেখলো শিকার হাতছাড়া হয়ে গেছে তখন সে রেগে নাক দিয়ে হাওয়া ছাড়তে লাগলো আর মাটিতে খুঁট ঠুকতে লাগলো। ভীষণ দুষ্টু হয়। ঝগড়ু রাগ করে বলল, বেশ, তাহলে রইল জাদু করা ছাগলের গল্প। কোথায় কার দাদুকে ছাগলে একটু তাড়া করেছিল, কামড়ায়নি পর্যন্ত, আর তাই সব ছাগল দুষ্টু হলো, এরকম কথা তো শুনিনি। উঠি আমি, আমার কাজ আছে। না ঝগড়ু না, দুমকার ছাগলের কথা আমরা বলিনি, বলতেই হবে তোমায় গল্প। ঝগড়ু খুশি হয়ে বলল, আচ্ছা তাহলে একটা পান মুখে দিয়ে আসি। ঝগড়ু বলতে লাগলো, আমার বুড়ো ঠাকুরদার কাঁচ তৈরির গল্প তো তোমাদের বলেইছি। তার ছেলে আমার ঠাকুরদা ভারী নেশা করতেন। ইস কি খারাপ! কেন খারাপ কেন? দিদিমা বলেছেন খারাপ লোকেরা নেশা করে। তা বলতে পারো তোমাদের ইচ্ছে হলে, তবে কি জানো, খারাপ লোকেরা তো ভাতও খায়। আর আমার ঠাকুরদা অন্য কারণে নেশা করতেন। কি কারণে বলো ঝগড়ু? কি মুশকিল, এত ভালো লোক ছিলেন সব বিষয়ে, আর নেশা করবার জন্য 1 পয়সাও খরচাও হতো না। বন ভরা মহুয়া ছিল, কত খাওয়া যায়। জানো বগি দাদা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টে তো মোটে দিক। তাছাড়া এক যদি কয়লার খনিতে মাটির নিচে সেঁধিয়ে যাও, তাহলে আবার শুনেছি বাইরের চোখ কান আর মনের চোখ কান সবেতে নাকি ধাঁধা লেগে যায়, নয়তো ওপরে আকাশের দিকে ডানা ভাঙা চিলের মতো চেয়ে থাকা যায়। মোট কথা ঠাকুরদার অতটুকু জায়গাতে কুল হতো না, তাই নেশা করতে হতো। নেশা করা খারাপ হতে পারে, কিন্তু ঠাকুরদা খারাপ ছিলেন না। না না, আমরা জানতাম। বলো তারপর। তার উপর ঠাকুরমার যেমনি রাগী স্বভাব তেমনি গায়ে জোর। ঠাকুরদাকে নানা রকম ফন্দি করে বাড়ি থেকে দূরে দূরে গিয়ে থাকতে হতো, অথচ বাড়ির মতো আরামটি কোথায় পাবেন। তখন ঠাকুরদা বুদ্ধি করে ওখানকার সব চাইতে উঁচু পাহাড়ে ছাগল চড়াতে যেতে আরম্ভ করলেন। ছাগলরা খুশি মতো চড়ে বেড়ায়, আর ঠাকুরদা গাছতলায় পড়ে ঘুম লাগান। যেই সূর্য নেমে যায়, পাহাড়ের উপর থেকে রোদ সরে যায়, ঠাকুরদার শীত করে, আর অমনি ঘুম ভেঙে যায়। ছাগল গুনে নিয়ে ঠাকুরদা পাহাড় থেকে নেমে আসেন, ছাগল নিয়ে গিয়ে ঘরে তোলেন, ছোট্ট কাঁসার বালতিতে দুধ দোয়ান, তবে তার কাজ শেষ হয়। একদিন কেমন যেন বেশি ঘুমিয়ে পড়েছেন, কখন রোদ নেমে গেছে টের পাননি। ঘুম ভাঙতে চেয়ে দেখেন গাছের ছায়াগুলি ঘেঁষাঘেঁষি করে রয়েছে, হিম পড়ছে, ছাগলরা পায়ের কাছে জড়সড় হয়ে রয়েছে। ঠাকুরদা তাড়াতাড়ি ওদের নিয়ে নেমে এলেন। জায়গাটার নাম বড় খারাপ, ঠাকুরদা ছাড়া কেউ সেখানে যেতে চায় না। ছাগল গুনে নেবার আর তর সইল না, সরাসরি বাড়ি মুখে চললেন। দোরগোড়ায় ছাগল গুনে ঠাকুমা দেখেন একটা ছাগল কম। ঠাকুরমার রাগ দেখে কে! সোনালিয়াকে কোথায় ছেড়ে এলে? এত নেশা করো, যাও তাকে খুঁজে নিয়ে এসো। ঠাকুরদার নেশার ঘোর তখনও কাটেনি।
রাগ হলো বটে, কিন্তু যার কান বোঁ বোঁ করছে রাগটা আর দেখাতে পারলেন না। ফিরে গেলেন পাহাড়ে। চাঁদের আলোয় ফুটফুট করছে। পাহাড়ে উঠে দেখেন সেই চাঁদের আলোয় হাজার হাজার ছাগল চড়ছে। মাঝখান দিয়ে ঝিরঝির করে এক ঝর্ণা বয়ে যাচ্ছে, তার এপারে ওপারে ছাগল চড়ছে। কই দিনের বেলাতে ঝর্ণা চোখে পড়েনি। কয়েকজন দাঁড়িওয়ালা বুড়ো লোক ছাগল চড়াচ্ছে। ঠাকুরদা তাদের কাছে গিয়ে সোনালিয়াকে চাইলেন। তারা উত্তর না দিয়ে ছাগলের পাল দেখিয়ে দিল। ঠাকুরদা সোনালিয়াকে চিনতে পারেন না। যে ছাগলের দিকে তাকান তাকেই মনে হয় সোনালিয়া। রগর দেখে দাঁড়িওয়ালা বুড়োরা হেসেই কুটোপাটি। সেই হাসি শোনবা মাত্র ছাগলগুলো সব দলে দলে ঝর্ণা পার হয়ে চলে যেতে লাগলো। তখন ঠাকুরদা সামনে যাকে পেলেন তাকেই মনে হলো সোনালিয়া। তাকেই কোলে তুলে নিয়ে দৌড়তে দৌড়তে পাহাড় থেকে নেমে একেবারে বাড়িতে। সোনালিয়াকে দুইতে গিয়ে ঠাকুরদা অবাক হয়ে গেলেন। বালতি ভরে দুধের গঙ্গা বয়ে যেতে লাগলো, তবু থামে না। এমন সময় ঘরের দরজায় কে টোকা দিল। গিয়ে দেখেন একজন দাঁড়িওয়ালা বুড়ো দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে, সঙ্গে তার সোনালিয়া। এতক্ষণে সত্যি সোনালিয়াকে চেনা গেল। ঠাকুরদা অন্য ছাগলটা এনে দিলেন। লোকটা যাওয়ার আগে মুচকি হেসে ঠাকুরদার তামাকের দিকে দেখিয়ে দিলেন তাকে একদলা তামাক। তার বদলে সে তাকে এই জিনিসটা দিয়ে গেল। এই বলে ঝগড়ু তার কোঁচড় থেকে ছোট্ট একটা কালো গোল ফল বের করে দেখালো। তার বোঁটার কাছটা রূপো দিয়ে বাঁধালো। কি হয় এতে ঝগড়ু? কেন দিয়েছিল? কি হয়? এ কাছে থাকলে লোকে স্বপ্ন দেখে বগিদাদা। আর কোনো দুঃখ তার গায়ে লাগে না, নেশা করবারও দরকার লাগে না। চলো চলো, মেঘ করে আসছে। দেখো এবার জোর জল পড়লে গুণমণির কি দশা হয়। রুমু দেখল কিছুতেই কিছু হয় না গুণমণির। ছাই দিয়ে চাপা পড়ে যায়, বৃষ্টির তোরে শুয়ে পড়ে। পরদিন সকালে আবার মাথা তুলে দাঁড়ায়। জোড়া জোড়া পাতার কুঁড়ি ফুটে যায়। দিনে দিনে গুণমণি বাড়তে থাকে, কিন্তু ভুলও আর আসে না। দাদা, ভুলো একদিন কাদা পায় তোমার খাটে উঠেছিল বলে তুমি ওকে ঠেলে ফেলে দিয়েছিলে কেন? রুমু বলে কাঁদতে থাকে। ঝগড়ু এসে বলে, ও কি খালি খালি চোখের জল? তবে আর সুখনের কথা কাকে বলি? রুমু চোখ মুছে বলে, কে সুখন বলো আমাকে ঝগড়ু। ঝগড়ু বলল, আমার ছোট ঝমরু, তার ছোট সুখান, তার ছোট নানকু। সুখানও মাটিতে শেকড় গাড়লে না। মাটিতে কেন শেকড় গাড়বে ঝগড়ু? ফেরারি হয়ে রইল দিদি, ঘর বাঁধল না কোথাও। আগে কিন্তু ভারী সুখের প্রাণটি ছিল তার। ভালোটি খাবে, ভালোটি পড়বে, এ চাই ও চাই, সেই লোভে সর্দারের বোবা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলল সুখান। কারও মানা শুনল না। এমন সময় ভারী জলের কষ্ট হলো সেবার। আমাদের গাঁয়ের লোকে চাঁদা করে বড় ইদারা কাটবে ঠিক করলো। জল খোঁজারা এলো। জল খোঁজা কারা ঝগড়ু? তারা বেদেনি বগিদাদা। হাতে একটা ৩ মুখো কাঁচা লাঠি নিয়ে ঘুরতে লাগলো। পাহাড়ের কোলের কাছে এসে লাঠির মুখ বেঁকে গিয়ে মাটিতে ঠেকে গেল। বেদেনিরা সর্দারকে বলল, এইখানেই খোঁড়ো সর্দার, এইখানেই জল আছে। অমনি আমাদের গাঁ শুদ্ধ লোকে, পুরুষ মেয়ে ছেলে বুড়ো, কোদাল নিয়ে লেগে গেল। খুঁড়তে খুঁড়তে ১ মানুষ ২ মানুষ মাপ করে করে যায়। ৮ মানুষ হয়ে গেল, তবু আর জল বেরোয় না। বেদেনিদের আবার ধরে আনা হলো। তারা তবু বলে, আছেই জল, ঝর্ণার মুখে কিছু বেঁধে আছে, বের করে ফেলো, জল পাবেই। সেদিন বিকেলে খুঁড়তে খুঁড়তে সুখানের কোদালে কি একটা জিনিস লাগলো। বের করে দেখে পাথরের মতো শক্ত একটা বাঁশের চোঙ। কিছুতেই খুলতে পারল না, কোদাল দিয়ে ভেঙে ফেলতে হলো। খানিকটা কাঠে গুঁড়োর মতন কি জিনিস ঝুরঝুর করে মাটিতে ছড়িয়ে পড়ল। আর পড়ল একটা ফিকে হলদে পাথরের মূর্তি। ১/২ হাত লম্বা হবে দিদি, পাতলা ফিনফিন করছে। লতা পাতার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ নিচু করে। পড়ন্ত রোদে সুখান তাকে হাতে করে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আমি কাছে যেতেই বলল, দেখ দাদা, ওর বন্ধ চোখের তারা দিয়ে আমার বুকের ভিতর পর্যন্ত দেখে নিচ্ছে।
ঘরে নিয়ে গেলাম মূর্তিটাকে। গাঁ শুদ্ধ সবাই দেখতে এলো। সর্দার বলল, ওর পুজো না দিলে খারাপ হবে সুখন, মাটি থেকে না তুললেই ভালো ছিল। বন্ধ চোখে দৃষ্টি থাকে এমন কথা তো শুনিনি। সর্দার বলল, সুখন পুজো না দাও, কাল আমায় সদরে যেতে হবে, ওকে সরকারের কাছে জমা করে আসি, এসব জিনিস ঘরে রাখতে নেই সুখন। তারপর কি হলো ঝগড়ু? তারপর কি হলো? সেই রাত্রেই মূর্তিটাকে নিয়ে সুখান কোথায় চলে গেল, তাকে আর দেখিনি। মরে গেছে তাহলে? সবাই মরবে কেন বগি দাদা? সুখান মোটেই মরেনি, মাঝে মাঝে দেশে টাকা পাঠায়, তবে ওর শেকড় কেটে গেছে। তাহলে দেশকে ভালোবাসে না বোধহয়। দেশে না থাকলেই দেশকে ভালোবাসা যায় না? ভালোবাসার জিনিসকে সঙ্গে নিয়ে বেড়াতে হবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ইদারার কি হলো? ইদারায় সে কি মিষ্টি জল উঠল দিদি, এখনো আমাদের গাঁয়ের লোক ওই ইদারার জল খায়। ফটিকের মতো পরিষ্কার, মধুর মতো মিষ্টি। জ্যৈষ্ঠী মাসে দারুণ খরার সময়ও ওই কুয়োতে দু মানুষ জল থাকে। কিন্তু সুখানকে আর দেখলাম না। তোমাদের বাড়ি কীরকম বলো না ঝগড়ু? মাটির বাড়ি বগি দাদা, শীতের ভয়ে ছাদগুলো নিচু করে তৈরি, তবে চারদিকে ঘুরে উঁচু মেটে দেওয়া। গোবর দিয়ে নিকিয়ে আমার মা তকতক করে রাখে। জানলার চাটাইয়ে দোরের দুই পাশে আমার মা নিজের হাতে ফুল, লতাপাতা, মাছ, শাঁখ এইসব এঁকে রাখে। সে দেখলে প্রাণ জুড়িয়ে যায় বগি দাদা, মনে হয় মনের পাখি ডানা ঝাপটানি বন্ধ করে বাসায় এসে বসুক। আমার মা রাঁধে ভালো রুমু দিদি, মেয়ে মানুষকে রাঁধা বাড়া শিখতে হবে। দিদিমা আমাকে রান্নাঘরে ঝুঁকতে দেয় না। আহ রুমু, চুপ করো। বলো ঝগড়ু, তুমি এতকাল দেশে যাও না, তোমাদের বাড়ি কেমন দেখতে হয়েছে জানলে কি করে? বাহ, তা জানবো না? আমার চোখের মণিতে গাঁথা হয়ে থাকে, কেমন দেখতে জানবো না? দিদিমাকে বলে একবার যাও না ঝগড়ু, তোমার বুড়ি মা কত খুশি হবে। নানকুর বিয়ে দিতে যাব মনে ঠাউরেছি। কি জানো দিদি, আমাদের গোষ্ঠীর ছেলেরা যে ধানের চাল খাবে সে হেথা হোথা কত দূর দূর দেশে বোনা হয়েছে। তা কেন ঝগড়ু, তোমার বাবা ঠাকুরদা তো দেশে থাকতো। চিরকাল কি আর দেশে থাকতো বগি দাদা? আমার বাবা সে একরকম ছিলেন, আর জন্তু জানোয়াররা ছিল তার ঘরের লোক। একবার দুমকার ঘোর জঙ্গলে কাঠের খোঁজে গিয়েছিলেন, দেখেন কি না গাছের গোড়ায় এতটুকু বনবিড়ালের বাচ্চা মিউ মিউ করে কাঁদছে। বাবাকে দেখে সে দারুণ খুশি, দু পা তুলে নেচে টেচে একাকার। বাবা তাকে কোলে তুলে নিয়ে তার চোখের দিকে চাইলেন, মনে হলো তার হলদে চোখের পেছনে আলো জ্বলছে। বুকে করে বাবা তাকে নিয়ে ঘরে এলেন। সে রাত্রে আমাদের গাঁয়ের কেউ ঘুমোতে পেল না। নেকড়ে বাঘ এসে সারা রাত দাপিয়ে বেড়ালো। বাবা বনবিড়ালের বাচ্চাকে বুকে নিয়ে শুয়েছিলেন। শেষ রাত্রে মনে হলো বাঘ বুঝি উঠোনে এসে কেঁদে বেড়াচ্ছে। জানলার ঝাঁপি খুলে বাবা তখন বাচ্চাটাকে ছেড়ে দিলেন। অমনিও নেকড়ে তাকে মুখে করে তুলে নিয়ে এক ছুটে চলে গেল। তাহলে বনবিড়ালের বাচ্চা নয়, ঝগড়ু নেকড়েরই বাচ্চা। কি জানি রুমু দিদি, ওদের জাতি আলাদা। ওরা মানুষের বাচ্চাও পোষে, তা জানো? আমাদের গাঁয়ের একটা ছোট্ট 6 মাসের ছেলে হারিয়ে গিয়েছিল। তার গলায় মোটা রূপোর কণ্ঠি ছিল। 10 বছর বাদেও নেকড়ের দলে একটা মানুষের ছেলেকে 4 হাতে পায়ে ঘুরে বেড়াতে দেখা যেত, তার গলায় রূপোর কণ্ঠি। ওর মা বাবা ওকে ধরে আনলো না কেন? সে কি আর চেষ্টা করেনি দিদি? মানুষ দেখলেই সে কামড়াতে আসতো, ঝোপের মধ্যে মিলিয়ে যেত। যে মানুষের রক্তে নেকড়ের দুধ মিশেছে সে কি আর অন্য মানুষের মতো কখনো হয়? ঝগড়ু, তোমার বাবা চিরকাল দেশে থাকেননি বলেছিলে, কোথায় গেছিলেন? বর্মা, জানো কি দাদা, সমুদ্রের ওপরে বর্মা আছে, সেইখানে। বলো তোমার বাবার বর্মা যাওয়ার গল্প। এখন তার সময় কোথায় দিদি? ওই দেখো, নাথু এলো কাপড়ের গাঁটরি নিয়ে। নাথু হলো ঝগড়ুর বন্ধু। ঝগড়ুর জন্য নাথু ট্যাঁকে করে গুন্ডি নিয়ে আসে। ঝগড়ুর বউ নাথুকে দেখতে পারে না, তাই নাথুর কাজ সারা হলে ঝগড়ু ওর সঙ্গে মোমলতার তলায় বসে গল্প করে। বগি বলে, কেন তোমার বউ নাথুকে দেখতে পারে না কেন? ঝগড়ু, নাথু মুচকি হেসে বলে, আমার পা দুটো ডুবে থাকে এখানকার নদীর জলে, কিন্তু মন কোথায় থাকে ঝগড়ুর বউ জানে না, তাই আমাকে দেখতে পারে না।
কেন নাথু, কোথায় থাকে তোমার মন? বাতাস দিলে তোমাদের বাঁশবনের শিরশির সরসর শব্দ শুনেছ দিদি? বাতাস থামলে কোথায় থাকে সেই শব্দ? অমন বোকার মতো কথা জিজ্ঞেস করো না। বগি বলল, ভারী বোকা রুমুটা নাথু, যে যা বলে বিশ্বাস করে। আমি মজা করে বলেছিলাম, পুতুল ভাঙলে কাঁদিস না, পুঁতে রাখ, গাছ হবে। ও সত্যি পুঁতে রেখেছিল। রুমু বলল, মোটেই আমি বোকা না, মোটেই আমি যে যা বলে বিশ্বাস করি না, খালি তুমি যা বলো বিশ্বাস করি। রুমুর কান্না পাচ্ছিল। নাথু তাড়াতাড়ি বলল, আর বিশ্বাস করবে নাই বা কেন? কিসের গাছ হয় আর কিসের হয় না তার তুমিই বা কি জানো বগিদাদা? যারই বুকের মধ্যে শেকড়ের কলি আছে তারই গাছ হয়। আমাদের গাঁয়ের কাছে এক সাধু থাকত, তার একটা কানাকড়িও ছিল না। সেবার বান ডাকার পর দুর্ভিক্ষ হলো। সে সারা গাঁকে 10 দিন খাওয়ালো কি করে? খালি রাশি রাশি চকচকে পয়সা এনে দেয়। তারপর সরকারি সাহায্য এলো, সবার দুঃখ ঘুচল। তখন লোকে বলল, সাধু তুমি পয়সা জাল করো নাকি? অত নতুন পয়সা পেলে কোথায়? তাকে নাস্তা নাবুদ করল গাঁয়ের লোক। মনের দুঃখে সে আস্তানা ছেড়ে চলেই গেল। সে গেলে সবাই বলল, দাও জালিয়াত সাধুর ঘর পুড়িয়ে, ভণ্ডামি করার জায়গা পায়নি। ঘরে ঢুকে দেখে কয়েকটি মাটির বাসন আর একটা চট, আর ঘরের মাঝখানে একটা শুকনো গাছ। তাকে উপড়ে ফেলতেই বেরুলো একটা পয়সা, তার চারদিকে শেকড় জড়িয়ে রয়েছে। ও কিসের গাছ? বগি বলল, তাই বলে তো আর পয়সার বুকে শেকড়ের কলি থাকে না যে গাছ গজিয়ে উঠবে। ওটা আপনিই কেমন করে শেকড়ে জড়িয়ে গিয়েছিল। নাথু গাঁটরি তুলে মাথায় নিয়ে বলল, পয়সার বুকে শেকড়ের কলি না থাকলেও দয়ার বুকে তো আছে। নাথু যেও না, তুমি একবার কি মাছ ধরেছিলে সেই কথা বলো। নাথু আবার গাঁটরি নামিয়ে রেখে বলল, ঝগড়ু বলেছে বুঝি? ঝগড়ু, তুমি বড্ড বেশি কথা বলো। মনের কথা যাকে তাকে বিলিয়ে দিতে হয় না। হ্যাঁ, তবে বগি দাদা রুমু দিদিকে বলা যায়, ওদের চোখেও ঘোর আছে কি না। বলো নাথু বলো, ঝগড়ুকে বকো না, ঝগড়ু খুব ভালো। ঝগড়ু ঠাকুরদা 5টা বোন ছিল। গাছপালা, জন্তু জানোয়ার, মৌচাক সব তার ছিল। দারুণ সাহস ছিল তার। আর এই বুকের ছাতি! একবার কুড়ুল দিয়ে লম্বালম্বি লেজের ডগা পর্যন্ত বাঘ চিরে ফেলেছিলেন। একবার ডাকাতে ধরেছিল তাকে, গাঁ থেকে 1 কোষ দূরে। এমনি জোরে গাল বাজিয়ে লোক ডেকেছিলেন যে ঝড় উঠেছিল, ডাকাতেরা ভয় পালিয়ে গিয়েছিল। শুনে নাথু খুব হাসল। কে বলেছে এসব? ঝগড়ুই তো। ও জেগে জেগে স্বপ্ন দেখে, তাও জানো না? তবে শোনো আমার কাছে মাছ ধরার গল্প। যারা জলে কাজ করে জানো তো, তাদের জলের নেশা লেগে যায়, জল ছেড়ে থাকতে পারে না। আমারও হলো তাই। রোজ কাঁপুনি দিয়ে জ্বর আসে, কি দারুণ শীত সে আর কি বলবো। বুকের ভিতরটা পর্যন্ত হিম হয়ে যায়। তারপর বিকেলবেলায় ঘাম দিয়ে জ্বর ছাড়ে, কাজও করতে পারি না, অথচ ঘরে শুয়েও থাকতে পারি না। কেন নাথু, শুয়ে থাকতে পারো না কেন? শুলে যে সময় চলে যায় রুমু দিদি, একটু একটু করে সময় ফুরিয়ে যায়। শোনোই না গল্প। আমাদের গাঁ ছেড়ে খানিকটা উত্তরে একটা আম গাছ আছে জলের কিনারায়, সেইটা ঠেস দিয়ে বসে বসে মাছ ধরি। পোকামাকড়ের টোপ দিই না দিদি, পোকামাকড়ে সাধারণ মাছ ওঠে। সাধারণ মাছ উঠলে কি হয় না তো? কি জ্বালা, সাধারণ মাছ তো হাটেও কিনতে পাওয়া যায়, ও দিয়ে আমি কি করব? আচ্ছা আচ্ছা, বলো বলো। একদিন আমি বড়শিতে একটা লাল টুকটুকে কুঁচ ফল গেঁথে ছিপ ফেললাম। ভারী জল তখন। আমাদের এখানে রোদ ঝকঝক করছে, কিন্তু নদীর গোড়ায় কোথায় বৃষ্টি পড়ছে। ভারী জোর স্রোত। ভাবছি এত স্রোতে মাছ পড়বে না, সারা গা রোদে পুড়ে যাচ্ছে। কিন্তু বুকের বরফ কিছুতেই গলছে না। এমন সময় সুতোয় টান লাগলো। টেনে তাকে তুলতে পারি না, হাঁপ ধরে গেল। শেষে অনেক কষ্টে তাকে ড্যাঙায় তুললাম। ওরকম মাছ তোমরা দেখনি রুমু দিদি, দেখবেও না কখনো। থামলে কেন নাথু, বলো বলো। আহ, থামলাম সে কথা মনে করে গায়ে কাঁটা দিচ্ছে বলে। শোনো মন দিয়ে। মাছটা 2 হাতের কনুইয়ে ভর দিয়ে উঁচু হয়ে আমার দিকে তাকিয়ে রইল। রোদের আলোতে স্পষ্ট দেখলাম তার মাথা ভরা কালচে সবুজ চুল, ঘাড়ে গলায় লেপ্টে রয়েছে। ঠোঁট দুটো একটু ফাঁক করে বড় কষ্টে নিঃশ্বাস ফেলছে। মুক্তোর শাড়ির মতো দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে। ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। কানের কাছে চুলের সঙ্গে বড়শি আটকে গেছে, সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। ছোট দুটি কানে দুটি সোনার মাকড়ি পরা। দেখলাম পদ্ম ফুলের মতো হাত দুটি দিয়ে শক্ত করে ঘাস আটকে রেখেছে। নীল নীল শিরা দেখা যাচ্ছে। দিঘির মাঝখানকার মতো ঘন সবুজ চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে।
বুকটা কত যন্ত্রণায় উপচে পড়ছে। কোমরের তলা থেকে মাছের মতো দেখতে ল্যাজটার কি রঙের বাহার ময়ূরের পেখমের মতো মেলে রয়েছে। দেখতে দেখতে আমার চোখের সামনে তার সব রং ফিকে হয়ে আসতে লাগলো। নিঃশ্বাসের ওজন যেন 100 মণ। 2 ফোঁটা চোখের জল আমার হাতে এসে পড়ল। অমনি আমার বুকের ভেতরকার বরফ গলে গেল। আমি তাড়াতাড়ি ট্যাঙ্ক থেকে আমার ছুরিটা বের করে ছিপের সুতো কেটে দিলাম। ভয় হলো এখনই বুঝি এলিয়ে পড়বে। কোলে তুলে তাকে মাঝ নদীতে ছুঁড়ে ফেলে দিলাম। সারা গা আমার ভিজে গেল। তারপর আর মনে নেই। যখন জ্ঞান হলো দেখি ঘরে শুয়ে আছি। জ্বর গায়ে মাছ ধরতে যাওয়ার জন্য বাড়ির লোকেরা রাগারাগি করলো। এখন যাই বগিদাদা, রুমুদিদি, ঝগড়ুর গল্প সব সত্যি নাও হতে পারে। ও জেগে জেগে স্বপ্ন দেখে। যেতে যেতে থেমে বলে, এই আমার এক কানে সোনার মাকড়ি দেখছো? এটিকে পরদিন ওই আম গাছতলায় পেয়েছিলাম। নাথু গাঁটরি নিয়ে চলে গেল। আর ঝগড়ু হেসে বলল, জ্বরও হলো ওই স্বপ্নেরই জাত ভাই। দাদা, স্বপ্ন দেখতে না পারলে আর পারলে কি। উঠি, গাটা কেমন ম্যাজ ম্যাজ করছে। কাঠ ফেড়ে ঘাম ঝরিয়ে শরীরটাকে ঝরঝরে করে ফেলি। কাল সারা রাত ঘুমোইনি বগিদাদা। চাঁদনি রাতে কুকুরেরাও ঘুমোয় না, আমারও চোখে ঘুম থাকে না। আমার ছালার ছেলেটা কিন্তু খুব ঘুমিয়েছে। চাঁদনি রাতে ভুলো তো ঘুমোতো ঝগড়ু। ভুলো সে তো সুখী কুকুর, সুখীদের ঘুমোতে বাধা নেই। সুখী তো পালিয়ে যায় কেন ঝগড়ু? সুখীরা পালায় না, কে বলেছে দিদি? সুখীরা পালায় ওই সুখের কাছ থেকেই। দুঃখ পায় না বলে দুঃখকে খুঁজে বেড়ায়। বলবো একদিন আমার বাবার বর্মা যাওয়ার কথা। আজ এই অবধি থাক। গল্পের শেষ ভাগ পরের এপিসোডে।